হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। তো আজকের ভিডিওতে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা করছিলাম রেকটিফিকেশন অফ এরর্স, সেটারই একটা প্রবলেমস করব। এবং এই প্রবলেমটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেরকম প্রবলেম আসে রেকটিফিকেশন অফ এরর চ্যাপ্টার থেকে, সেই ধরনেরই একটা প্রবলেম। এটা একটা ইয়ারেরই কোয়েশ্চেন, তো আমি সেই কোয়েশ্চেনটা আজকে তোমাদের সলভ করে দেখাবো। এবং আমি এটার থেকে আর আলাদা আলাদা করে এন্ট্রি তোমাদের করাচ্ছি না। তোমরা যখন বিভিন্ন রকম প্রবলেম সলভ করবে সেখানে এই রকম ভাবেই দেওয়া থাকে, অর্থাৎ তোমরা দেখবে একসাথে 4টে বা 5টা এন্ট্রি দেওয়া থাকবে, তার সাথে সেটাকে পুরো জার্নালাইজ করতে বলবে, তার সাথে সাসপেন্স অ্যাকাউন্ট করতে বলতে পারে, ব্যালেন্স শিট করতে বলতে পারে। তো এইভাবেই তোমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হয়ে থাকে। তোমরা যখন এইচএস লেভেলে করতে, অর্থাৎ 11-এ তোমাদের এই চ্যাপ্টারটা ছিল, তখন পরীক্ষাতে 4টে এন্ট্রি জাস্ট আসতো। কিন্তু এখানে যে শুধুমাত্র তোমাদের এন্ট্রি আসবে সেটা কিন্তু নয়, তার সাথে তোমাকে বিভিন্ন রকম অ্যাকাউন্টও করে দেখাতে বলতে পারে। তো সেরকমই একটা প্রবলেম নিয়ে আজকে চলে এসেছি। তো চলো স্টার্ট করি। আমি আরও একবার বলে দিচ্ছি, আমি অমিতাভ বসু বইটা থেকেই অঙ্কগুলো করাচ্ছি, এবং এই অমিতাভ বসু বইটার কোয়েশ্চেনটা আমি সাইডে দিয়ে রাখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি প্রবলেমটা একবার পড়ে দিচ্ছি। কি বলেছে? There was a difference in trial balance of Sri S. Basu, a trader, on 31st December 1995, and the difference in the books was carried to a suspense account and the books were closed. এই লাইনটা পড়েই কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় নিয়ে নিতে হবে। আমি কি বলেছিলাম যে এই যে রেকটিফিকেশন অফ এরর্স, এই এররগুলো 3টে জায়গাতে অ্যারাইজ হতে পারে। এক হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে, 2 নাম্বার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার আগে, আর 3 নাম্বার হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করারও পরে। তোমাকে পরীক্ষাতে পরিষ্কারভাবে এই কথাগুলো নাও বলে দিতে পারে, কিন্তু এখানে আমি যে লাইনটা পড়লাম, এই লাইনটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলেই বুঝে যাবে যে এটা কোন স্টেজে এই এররগুলো অ্যারাইজ হয়েছে। আরও একবার বলছি, বলেছে দেয়ার ওয়াজ আ ডিফারেন্স ইন দ্য ট্রায়াল ব্যালেন্স অফ শ্রী এস বাসু। ট্রায়াল ব্যালেন্স, শ্রী এস বাসুর ট্রায়াল ব্যালেন্সে কিছু ডিফারেন্স দেখা গেছে, মানে দুটো দিক তার মেলেনি। দুটো দিক মেলেনি মানেই এখানে তোমাকে একটা ধরে নিতে হবে যে তাহলে নিশ্চয়ই তখন মেলানোর জন্য সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলানো হয়েছিল। দেন নেক্সট লাইনে কি বলেছে? দ্য ডিফারেন্স ইন দ্য বুকস ওয়াজ ক্যারিড টু আ সাসপেন্স অ্যাকাউন্ট। বলেই দিয়েছে যে এই যে ডিফারেন্সটা মেলেনি, এটাকে তখন সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলানো হয়েছিল। তারপরে আরও কি বলেছে? অ্যান্ড দ্য বুকস ওয়্যার ক্লোজড, এবং বই ক্লোজ হয়ে গেছে। তার মানেই তোমাকে বুঝে নিতে হবে যে এই যে ব্যক্তিটা রয়েছে, এই যে বিজনেসটা রয়েছে, এদের যে ফাইনাল অ্যাকাউন্ট সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। মানে তোমাকে এখানে যে সমস্ত এররগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরের এরর অ্যারাইজ করেছে। তার মানে তোমাকে এন্ট্রিগুলো সেভাবেই করতে হবে। সাবসিকুয়েন্টলি অন গোয়িং থ্রু দ্য বুকস অ্যান্ড দ্য ফলোয়িং এরর্স আর লোকেটেড। তার মানে এবং বই ক্লোজ হয়ে যাওয়ার পরে তারা যখন বইটাকে দেখছিল তখন এই এররগুলো তাদের চোখে পড়েছে, এই এররগুলো অ্যারাইজ করেছে। তো কি কি এরর এখানে দেওয়া রয়েছে একবার আমরা গো থ্রু করে নিই, তারপরে আমরা অঙ্কে ঢুকে যাব। কি বলেছে? 2296 paid for repairs to motor car was debited to motor car account as 696। মানে একটা রিপেয়ার করা হয়েছে কিন্তু সেই রিপেয়ারটা ভুল অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। আর সেল অফ ₹1400 টু জে দাস এন্টার্ড ইন দ্য সেলস বুক অ্যাজ 2120। এখানে সেলস করেছে কিন্তু সেলসের অ্যামাউন্টটা ভুল লিখেছে। এই যে কোয়েশ্চেনটা তোমরা যখন পড়বে না তখনই মাথায় নিয়ে নেবে যে কোনটা 1 সাইডের এরর হয়েছে, কোনটা 2 সাইডের এরর হয়েছে এবং কোথায় এররটা হয়েছে। তাহলে পরবর্তীকালে যদি কোনো অ্যাকাউন্ট করতে বলে তাহলে সেক্ষেত্রেও তোমাকে সেটা হেল্প করবে। আর কি বলেছেন? A cash discount of ₹800 received was entered in the cash book but was not posted in the ledger। একটা ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট পাওয়া গেছে যেটা ক্যাশ বুকে এন্টার করা হয়েছে কিন্তু রেসপেক্টিভ যে লেজারটা সেটাতে এন্টার করা হয়নি। যখন আমি এই এন্ট্রিগুলো সলভ করব তখন ডিটেলে আমি বুঝিয়ে দেবো। এখন জাস্ট আমি কোয়েশ্চেনটা একবার রিড করে দিচ্ছি। ₹400 being purchase return posted to the debit of purchase account। একটা পারচেজ রিটার্ন হয়েছে কিন্তু সেটা পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। The purchase of a machine of 1st April 1995 for 24,000 was entered in the purchase book। তো এই এন্ট্রিটার সাথে তোমরা সকলেই পরিচিত। আমি যতবারই তোমাদের রেকটিফিকেশন করিয়েছি না কেন আমি এই এন্ট্রিটার এক্সাম্পল দিয়েই তোমাদের বলেছি। আশা করছি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটা মেশিন কিনেছে কিন্তু সেই মেশিনটা পারচেজ অ্যাকাউন্টে বুক করে দিয়েছে। নেক্সট এন্ট্রি দুটো দেখো, খুবই ইম্পর্টেন্ট।
while carrying forward total of 1 page in N dash book account, the amount of 1000 was written on the credit side instead of debit side. এটার মানে কি বলেছে, যখন এন দাসের অ্যাকাউন্টের একটা পেজের যোগফল অন্য একটা পেজে ক্যারি ফরওয়ার্ড করছিল, তখন সেটাকে ডেবিট না লিখে ক্রেডিট লিখে ফেলেছে। তাহলে এই জিনিসটাকে কিভাবে আমরা রেকটিফাই করব সেটাও দেখব। এবার আসছি, আ চেক অফ ₹6,192 received from S. Dash after allowing her a discount of ₹92 was endorsed to Pranab Ghosh in full settlement of ₹7,000. The check was finally dishonored but no entries were passed in the books. এই এন্ট্রিটা খুবই একটা কমপ্লেক্স এন্ট্রি বলতে পারো তোমরা, এর মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে। আমি যখন এন্ট্রিটায় যাব তখন ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেব, বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আর তোমাকে অঙ্কটাতে কি করতে বলেছে, এটা একটা ইয়ারের অঙ্ক বলেছে, গিভ দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য অ্যাবভ অ্যান্ড প্রিপেয়ার আ সাসপেন্স অ্যাকাউন্ট। তোমাকে একটা সাসপেন্স অ্যাকাউন্ট করতে বলেছে এবং যে এন্ট্রিগুলো বললাম সেই এন্ট্রিগুলো জার্নাল করতে বলেছে। তো আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথম এন্ট্রিটা কি ছিল, 2296 পেড ফর রিপেয়ার, অর্থাৎ একটা মোটর কার রিপেয়ার করা হয়েছে কিন্তু সেটা মোটর কার অ্যাকাউন্টে ডেবিট করে দেওয়া হয়েছে। যেমনটা আমি তোমাদের শিখিয়েছিলাম, আগে তোমরা কারেক্ট এন্ট্রি কি হতো সেটা করে নেবে, তারপর রং এন্ট্রি করবে এবং সবার শেষে রেকটিফাইড এন্ট্রিটা তোমরা রাফে করে নিতে পারো। এবং আস্তে আস্তে যখন তোমরা এটা করতে থাকবে তখন আর এই জিনিসটা করতে হবে না। আমি কয়েকটা দেখাচ্ছি, তারপরে এমনি করিয়ে দেবো, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কি বলেছে, রিপেয়ার করানো হয়েছে মোটর কারটার, কিন্তু সেটা মোটর কার অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। আমি একটা কথা বলেছিলাম, যদি রিপেয়ার মোটর কার বা কোনো রকম অ্যাসেটের রিপেয়ার যদি হিউজ রিপেয়ার না হয়, অর্থাৎ এমন রিপেয়ার যদি না হয় যে সেই অ্যাসেট যেটা রয়েছে তার লাইফ টাইমটাকেই বাড়িয়ে দিল, তাহলে কিন্তু সেটা আমরা ক্যাপিটালাইজ করি না, অর্থাৎ সেটাকে আমরা অ্যাসেটের ভ্যালুর সাথে অ্যাড করি না। সে ধরে নাও একটা রিপেয়ার করা হয়েছে যার ফলে একটা মেশিনের ভ্যালু আরও 2-4 বছর বৃদ্ধি পেল, আরও ধরো 4 বছর মতো বৃদ্ধি পেল, তাহলে কি বলা যেতে পারে, তাহলে ওই যে অ্যামাউন্টটা আমি হিউজ রিপেয়ার করালাম যার ফলে আমার অ্যাসেটটা আরও আমাকে 4-5 বছর বেনিফিট দেবে, সেই জন্য আমি ওই ভ্যালুটাকে আমার অ্যাসেটের ভ্যালুর মধ্যে ঢোকাতে পারি, তখন আমি চাইলে মোটর কারকে ডেবিট করতে পারি। কিন্তু এক্ষেত্রে যেহেতু রিপেয়ারটা কম পরিমাণে, আমার অ্যাসেটের যে ভ্যালু অনেক বছর বাড়িয়ে দিচ্ছে সেটা একদমই নয়, জাস্ট আমার অ্যাসেটটাকে আমি আবার চালানোর জন্য এই রিপেয়ারটা করছি, সেক্ষেত্রে এই রিপেয়ারটা কিন্তু তোমার রেভিনিউ নেচারের রিপেয়ার হবে, এটা ক্যাপিটালাইজ করা যাবে না। সুতরাং এখানে কারেক্ট এন্ট্রি কি হওয়া উচিত ছিল, রিপেয়ার ডেবিট টু ক্যাশ বা ব্যাংক, কিন্তু এরা কি করেছে, মোটর কার ডেবিট টু ক্যাশ। এবার তোমাকে এখানে এটা রেকটিফাই করতে হবে, এই মোটর কারটা ভুল করেছে, এটাকে তার মানে তোমায় ক্রেডিট করতে হবে, আর এই রিপেয়ারটাকে ওরা ডেবিট করেনি, এটাকে তোমায় ডেবিট করতে হবে, আর এই ক্যাশ ক্যাশ ঠিক আছে। তাহলে এটা তোমায় কি করতে হবে, রিপেয়ার ডেবিট টু মোটর কার। তুমি যদি এই অঙ্কটাকে শুধু এই জার্নালটা করে দিয়ে আসো তাহলেও তুমি নাম্বার পাবে না। কেন পাবে না, কারণ এই যে রিপেয়ার অ্যাকাউন্টটা এটা হচ্ছে একটা নমিনাল নেচার আইটেম। এবার এই অঙ্কটা শুরুতেই আমি বলে দিয়েছিলাম, এটা তোমরা দেখে বুঝতে পারছো, ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এই এররগুলো ধরা পড়েছে। যখনই ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে কোনো এরর ধরা পড়বে, তখন যদি সেখানে কোনো রকম নমিনাল নেচারের আইটেম ব্যবহার করা হয় এররটা ঠিক করার জন্য, তাহলে সেই আইটেমটার নাম আর ব্যবহার করা হয় না, তখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বলে একটা অ্যাকাউন্ট ব্যবহার করি। সেটা কেন করি সেটাও বলে দিচ্ছি। আমরা কি বললাম যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এররগুলো ধরা পড়েছে। ফাইনাল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি, পিএল ব্যালেন্স শিটকেই তো বুঝি জেনারেলি। তো পিএল অ্যাকাউন্ট যখন আমরা ওপেন করি তখন যে কোনো নমিনাল নেচারের আইটেমকে আমরা পিএল অ্যাকাউন্টে ক্লোজ করে দিই। সুতরাং আমার কাছে আলটিমেটলি বই ক্লোজ হয়ে যাওয়ার পরে এখানে পিএল অ্যাকাউন্টের ব্যালেন্সই পড়ে থাকে, কোনো রকম ইন্ডিভিজুয়াল আইটেমের ব্যালেন্স আর পড়ে থাকে না আমার হাতে। সুতরাং আমি যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল আইটেমকে আবার বই বন্ধ হয়ে যাওয়ার পরে ব্যবহার করতে যাব, তখন আর ওই আইটেমটার নাম ধরে আমি ব্যবহার করব না,
আমি প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট ওপেন করব, যেটাকে আমি ডেবিট করা হলে ডেবিট করব, না হলে ক্রেডিট করব। সুতরাং এখানে দেখো রিপেয়ার হচ্ছে ওয়ান কাইন্ড অফ নমিনাল নেচার আইটেম। সুতরাং আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আগেই তৈরি হয়ে গেছে, তাই আমি রিপেয়ারটাকে আর রিপেয়ার বলে লিখবো না, এটাকে আমি কি বলে লিখবো, পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু মোটর কার। তাহলে এইটাই হচ্ছে আমার ফাইনাল এন্ট্রি। তো আমি ফাইনাল এন্ট্রিটা একদম জার্নালে লিখে দাও। এটাকে তোমরা অ্যাডজাস্টমেন্ট না বলে অ্যাপ্রোপ্রিয়েশনও বলতে পারো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু মোটর কার অ্যাকাউন্ট। এবার এখানেও একটা টুইস্ট দেওয়া হয়েছে, অ্যামাউন্টগুলোর মধ্যেও চেঞ্জ আছে। রিপেয়ার করা হয়েছিল 2296 টাকার, কিন্তু মোটর কারে ওরা ডেবিট করেছে 696 টাকা, মানে মোটর কারে পুরোটা ডেবিটও করেনি। তার মানে তুমি পুরো মোটর কারটাকে ক্রেডিট করতে পারবে না, যতটা ডেবিট করেছো ততটাই ক্রেডিট করবে। তোমার রিপেয়ার করা উচিত ছিল 2296 টাকা, কিন্তু তুমি মোটর কারে ডেবিট করেছিলে কত, 696 টাকা। তার মানে তুমি যখন মোটর কারকে কাটবে তখন 696 টাকা দিয়েই কাটবে। এবার বাকিটা দেখো আর দেখা যাচ্ছে না, সুতরাং সেটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট করে দেব। কত টাকা হচ্ছে, 1600। সাসপেন্স অ্যাকাউন্ট কেন করলাম, কারণ যখন ট্রায়াল ব্যালেন্স মিলিয়েছিলাম তখন সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়েছিলাম, তাই এখন যখন আমি এটাকে ঠিক করছি তখন সাসপেন্স অ্যাকাউন্টটা আমার আর লাগবে না, সেই জন্য আমি এটাকে ক্রেডিট করে দিলাম। তো ন্যারেশন এটা যেরকম হয় সেটা তোমরা একটু লিখে নেবে, আমি আর সেসব বলছি না। এবার আসছি নেক্সট যে জার্নালটা আছে সেটায়। নেক্সট বলেছে আ সেল অফ 1400 টু জে এন্টার্ড ইন দ্য সেলস বুক অ্যাজ 2120। একটা সেল করা হয়েছে 1400 টাকার, যে সেলসের অ্যামাউন্টটা ভুল লেখা হয়েছে। সেল করা হলে আমরা কি জার্নাল করি সাধারণত, ডেটার ডেবিট। তো এখানে ডেটারের নাম লেখা আছে জে অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তো এখানে আমার হওয়ার কথা ছিল কত, 1400, কিন্তু আলটিমেটলি হয়েছে কত, জে অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টে হয়েছে 2120। তোমাকে কিন্তু বলেনি যে অ্যাকাউন্টেও ভুল হয়েছে, তার মানে তুমি এটাকে যে অ্যাকাউন্টেও ভুল হয়েছে ধরতে পারবে না, তোমায় ধরতে হবে যে অ্যাকাউন্টে ঠিক আছে। তোমাকে কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র সেলস অ্যাকাউন্টের কথা বলেছে, তাই তুমি ধরবে শুধুমাত্র সেলস অ্যাকাউন্টটাই ভুল লিখেছে, যে অ্যাকাউন্ট ঠিক আছে। তার মানে যে সেলস অ্যাকাউন্টে ভুল লিখেছে, সেলস অ্যাকাউন্টটাকে আমার 1400 আনতে হবে। আমি যদি এখানে 1400 আনতে যাই তাহলে কি করব, এখানে তো বেশি দেখানো আছে, তাহলে এটাকে আমায় কমাতে হবে, কমিয়ে 1400 আনতে হবে। এবার অ্যাকাউন্টেন্সিতে ওইভাবে কমানো যায় না, তোমরা জানো ক্রেডিট আছে, এটাকে কমাতে হলে আমায় ডেবিট করতে হবে। তাহলে কারেক্টেড এন্ট্রিটা আমার কি হবে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু, আমি কি করব, আমি তো আর কিছু পাচ্ছি না, তখন আমি কি করব, টু সাসপেন্স অ্যাকাউন্ট। কত টাকা, 2120 মাইনাস 1400, এটা করলেই হয়ে যাবে। এবার এই যে সেলস অ্যাকাউন্টটা আছে, এই সেলস অ্যাকাউন্টটা একটা নমিনাল নেচার আইটেম, তাই এটাকে সেলস অ্যাকাউন্ট লিখলে হবে না, এটাকে আমায় কি লিখতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে লিখব পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে কত বসবে আমার, 720। তাহলে আমার জার্নালটা কি চলে এলো। এবার আসছি নেক্সট যে এন্ট্রিটা রয়েছে সেটাই। বলেছে আ ক্যাশ ডিসকাউন্ট অফ ₹800 রিসিভড ওয়্যার এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক বাট নট পোস্টেড ইন দ্য লেজার। তোমরা ভেবে দেখো, যখন আমরা একটা ডিসকাউন্ট রিসিভ করি, সেটা ক্যাশ ডিসকাউন্ট হোক বা যাই হোক, তখন আমরা জার্নাল কি করি, ডিসকাউন্ট কার থেকে রিসিভ করি, আমি যার থেকে কিনেছি তার থেকেই আমি ডিসকাউন্ট রিসিভ করব, কারণ তাকে আমি কম টাকা দিচ্ছি। সুতরাং সে কে, সে হচ্ছে ক্রেডিটার। তাহলে জার্নাল কি হয়, ক্রেডিটার ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এই ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টটা ওরা ভুল লিখেছে, যখন ক্যাশে রিসিভ করেছে টাকাটা তখন ঠিক লিখেছে, এটা আমি ক্রেডিটারকে কমালাম, এটাকে ওরা ক্যাশকে ডেবিট করেছে, ক্যাশ অ্যাকাউন্টে ঠিক লিখেছে ওরা। এইটা আমি ক্রেডিটার ডেবিট করেছিলাম কারণ ক্রেডিটার কি কমে যাচ্ছিল, কিন্তু ওখানে এরা
ক্যাশ ডিসকাউন্ট পেয়েছে, তার মানে ক্যাশে ওদের টাকাটা কম দিতে হয়েছে, সুতরাং এটা ক্যাশ অ্যাকাউন্টের একটা ব্যাপার থাকছে। তো ক্যাশ বুকে ওরা ঠিকঠাক এন্ট্রি করেছে, কিন্তু ডিসকাউন্ট রিসিভডের যে লেজারটা, ডিসকাউন্ট রিসিভ বলে তো একটা লেজার ওপেন করা হয়, সেই লেজারটাতে ওরা এন্ট্রি করেনি, তার মানে এটা স্কিপ করে গেছে। সুতরাং এটা তোমাকে পোস্ট করতে হবে। তো কত টাকা পোস্ট করতে হবে? 800 টাকা। তো আমি 2 ডিসকাউন্ট রিসিভ করে দিলাম 800 টাকা, আর ওপরে তুমি কিছু পাচ্ছ না, তখন তুমি কি লিখবে? সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট 800 টাকা। এবার এই ডিসকাউন্ট রিসিভটা নমিনাল নেচার আইটেম, সুতরাং এটা আমার বসবে পিএল অ্যাডজাস্টমেন্ট বলে। তো আমি এখানে বেশি দেখাচ্ছি না, এটা জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার, আরো একবার বলে দিচ্ছি, ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টটা যখন আমি লেজার পোস্টিং করছিলাম না ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট বলে, তখন ওরা এখানে কোনো রকম এন্ট্রি পাস করেনি, সুতরাং তখন যখন মেলেনি এটা, তখন ওরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়েছে। সুতরাং এখন যখন আমি এন্ট্রিটা কারেকশন করছি, তখন আমি সাসপেন্স অ্যাকাউন্টটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি কি করলাম? সাসপেন্স অ্যাকাউন্টটাকে ডেবিট করলাম আর 2 ডিসকাউন্ট রিসিভ করলাম, অর্থাৎ এটা এন্ট্রিটা আমি পাস করলাম। সুতরাং আমার এখানে এন্ট্রিটা কি হবে? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট 800। এরপরে নেক্সট যে এন্ট্রিটা রয়েছে সেখানে কি বলেছে? ₹400 বিং পারচেজ রিটার্ন পোস্টেড টু দ্য ডেবিট অফ পারচেজ অ্যাকাউন্ট, মানে 400 টাকার একটা পারচেজ রিটার্ন হয়েছে, কিন্তু সেটা ভুল করে পারচেজ অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে। তোমরা সবার প্রথমে কি ভাববে? তোমরা ভাবো পারচেজ রিটার্ন হলে জার্নাল কি হয়? পারচেজ করেছিল কে? পারচেজ করেছিল বিজনেস। তুমি নিজেকে সবসময় একটা বিজনেস ভাববে, তুমি একজনের থেকে পারচেজ করেছিলে, তুমি তাকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছ। যখন পারচেজ করেছিলে কি জার্নাল করেছিলে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার অ্যাকাউন্ট বা টু ক্যাশ অ্যাকাউন্ট, যাই হোক আমি ক্রেডিটারই ধরছি। এবার যখন সেটাকে রিটার্ন করে দিচ্ছ, তখন তুমি কি জার্নাল করবে? ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। এবার টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট আর টু পারচেজ অ্যাকাউন্ট ব্যাপারটা কিন্তু একই হয়, মানে পারচেজ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স পারচেজ অ্যাকাউন্টটা কমে যাচ্ছে। এবার এখানে ওরা ভুল করে এই এন্ট্রিটা করেনি, তাহলে আমি যে কারেক্ট এন্ট্রিটা বললাম সেটা কি বললাম? ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। ঠিক আছে, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট যা হোক বলতে পারো, কিন্তু রং এন্ট্রি ওরা কি করেছে? ভুল করে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে। তার মানে এই নয় যে ক্রেডিটার অ্যাকাউন্টকে ডেবিট করেনি, এটা কিন্তু একবারও বলেনি। এটাকে তোমরা সবসময় ওয়ান সাইডের এরর ধরবে, যে ওরা ভুল করে এই যে টাকাটা হবে না এখানে, এই টাকাটা ওরা এখানে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা তো পারচেজ অ্যাকাউন্টে বসবে না, এটা তো কি বসবে? পারচেজ রিটার্ন অ্যাকাউন্টে বসবে, তাও আবার ডেবিট হবে না, ক্রেডিট হবে। তার মানে তোমার এখানে ভুল হয়েছে দুটো। এক তো ভুল হয়েছে তুমি পারচেজ রিটার্নটাকে ক্রেডিটই করোনি, পারচেজ রিটার্নটা তোমার ক্রেডিট করা উচিত ছিল, তুমি ক্রেডিটই করোনি। তার মানে এক হচ্ছে তোমায় এইটা ঠিক করতে হবে। আর 2 নাম্বার ভুল কি হচ্ছে? পারচেজ অ্যাকাউন্টকে তুমি ভুল করে ডেবিট করে দিয়েছো, এটাকে আবার কাটতে হবে, এটাকে কাটতে হবে মানে ক্রেডিট করতে হবে। তাহলে ভুল এখানে তুমি দুটো পেলে, এক হচ্ছে পারচেজ রিটার্ন অ্যাকাউন্টটাকে তোমায় করতে হবে ক্রেডিট, আর হচ্ছে পারচেজ অ্যাকাউন্টটা ডেবিট আছে ওটাকে ক্রেডিট করতে হবে, কেটে দিতে হবে। তো জার্নালটা কি হবে তাহলে? যদি আমি পারচেজ রিটার্ন অ্যাকাউন্টটাকে নতুন করে ওপেন করতে চাই, তাহলে কি করব? টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট লিখবো। ঠিক আছে, টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। এই পারচেজ অ্যাকাউন্টটা আমার লাগবে না, এই পারচেজ অ্যাকাউন্টটাকে আমি কেটে দেবো। তাহলে কি লিখবো? টু পারচেজ অ্যাকাউন্ট। আর ওপরে আমি কিছু পাচ্ছি না, সেই জন্য আমি কি লিখবো? সাসপেন্স অ্যাকাউন্ট। এবার এই সাসপেন্স অ্যাকাউন্টটা ডেবিট হলো কেন তোমরা অনেকেই ভাববে। আমি আগের একটা ভিডিওতে খুব ভালোভাবে তোমাদের সাসপেন্স অ্যাকাউন্ট বুঝিয়েছিলাম, যদি কারোর প্রবলেম হয় সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাও আমি একবার এখানে বলে দিচ্ছি, তোমাকে না এই ক্রেডিটারকে কি করা হয়েছিল সেটা বলাই নেই, তুমি শুধু বলা আছে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছিল। তার মানে এর এগেনস্টে তো কিছু একটা করতে হবে, না হলে তো ট্রায়াল ব্যালেন্স মিলবে না, কারণ আমরা তো সবাই জানি এটা ডাবল এন্ট্রি সিস্টেমে করা হয়। সুতরাং তুমি এটাকে মেলানোর জন্য তখন টু সাসপেন্স করেছিলে, টু সাসপেন্স হয়তো করোনি, তুমি ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ক্রেডিট দিকে সাসপেন্স অ্যাকাউন্টে কম এসেছিল, ওখানে তুমি সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দিয়েছিলে, ক্রেডিট দিকে কম এসেছিল তুমি সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দিয়েছিলে। তার মানে কি করেছিলে? সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলে। তো এখন যখন ওই সাসপেন্স অ্যাকাউন্টটা তোমার লাগছে না,
তুমি বুঝে গেছো যে কোথা থেকে তোমার ভুলটা হয়েছিল, সুতরাং ওই ক্রেডিট ব্যালেন্সটা রেখে লাভ নেই, তুমি ওটাকে কেটে দেওয়ার জন্য ডেবিট করলে, সুতরাং এখানে তোমার সাসপেন্স অ্যাকাউন্টটা ডেবিট হয়ে গেল। এবার ডেবিট হয়ে কত টাকা হবে দেখো, পারচেজ রিটার্ন কত টাকা করবে, পারচেজ রিটার্ন তোমার করতে হবে 400 টাকা, এটা করতে হবে, এটা ঠিক। ভুল করে পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করেছিলে কত টাকা, 400 টাকা, তাহলে ওটাও কেটে দিলে। আর ভুল করে সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিট করেছিলে কত টাকা, 800 টাকা, কারণ এখানে ক্রেডিটারও ডেবিট ছিল। ভালো করে ভেবে দেখো, এখানে ক্রেডিটারও ডেবিট ছিল 400 টাকা, পারচেজ অ্যাকাউন্টে ডেবিট ছিল 400 টাকা, যখন মেলাতে গেছো তখন তুমি সাসপেন্স অ্যাকাউন্ট 800 টাকা বসিয়েছো, তার মানে এখন যখন সাসপেন্স অ্যাকাউন্টকে কাটছো তখন এখানে 800 টাকা দিয়েই কাটবে। বাকি এগেনস্টে কি দুটো অ্যাকাউন্ট হবে, একটা হচ্ছে ঠিক অ্যাকাউন্ট পারচেজ রিটার্ন, আর একটা হচ্ছে ভুল যেটা করেছিলে সেটাকে কাটলে পারচেজ অ্যাকাউন্ট। এবার এই দুটো যে অ্যাকাউন্ট, এই দুটোই পিএল অ্যাডজাস্টমেন্ট বলে 800 টাকা বসে যাবে। তো আমি একবারে এখানে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এটার ন্যারেশনে তোমরা লিখে দিতে পারো যে পারচেজ হচ্ছে 400 আর পারচেজ রিটার্ন হচ্ছে 400, এই দুটো মিলিয়ে হয়েছে 800, ঠিক আছে। এবার আসছি নেক্সট এন্ট্রি। নেক্সট এন্ট্রি তো খুবই ইজি, তোমাদের এটা বোঝানোর আর কিছুই নেই। পারচেজ, একটা মেশিন পারচেজ করেছে যেটা পারচেজ বুকে পাস করে দিয়েছে, তো এটা এন্ট্রি তোমরা সবাই জানো। তো এটা কি হবে, মেশিন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট তো হবে না, টু পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে, পারচেজ অ্যাকাউন্ট একটা নমিনাল নেচার আইটেম, সেই জন্য এটাকে আমি পিএল অ্যাডজাস্টমেন্ট করে দেবো, টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার 24,000। এবার আসছি নেক্সট এন্ট্রি, নেক্সট এন্ট্রিটা ভালো করে বুঝবে। তো এই এন্ট্রিটা কি আছে, while carrying forward total of one page in N's account, the amount 1000 was written on the credit side instead of debit side। তাহলে N's অ্যাকাউন্ট ছিল, N's অ্যাকাউন্ট ধরো এটা N's অ্যাকাউন্ট, N's অ্যাকাউন্টের একটা পেজের যোগফল যখন অন্য পেজে ট্রান্সফার করছে তখন ডেবিট সাইডের বদলে ক্রেডিট সাইডে ব্যালেন্স লিখে দিয়েছে, মানে ওর ব্যালেন্স বেরিয়েছিল, সে আমি এখানে টোটাল করলাম, ওর ডেবিট ব্যালেন্স বেরিয়েছিল, মানে এরকম ভাবে ওর ব্যালেন্সটা বেরিয়েছিল, ঠিক আছে। এবার এটা তো ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কেন, এটা ক্রেডিট দিকে বেরিয়েছে মানে ক্রেডিট ব্যালেন্স নয়, ডেবিটের যোগফল বেশি আছে সেই জন্য এখানে ব্যালেন্স বেরিয়েছে, সুতরাং এটা ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স যখন ট্রান্সফার করছে অন্য পেজে তখন সেটাকে ডেবিট না লিখে ক্রেডিট লিখে দিয়েছে, এটার মানে কি, এনস অ্যাকাউন্ট হওয়া উচিত ছিল ডেবিট, সেটা না করে ওরা কি করেছে, টু এনস অ্যাকাউন্ট করেছে, অর্থাৎ এনস অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিয়েছে, টু এনস অ্যাকাউন্ট করেছে। টু এনস অ্যাকাউন্ট করেছে যখন আমার এটা ভুল করেছে, এটাকে আমার ডেবিট করতে হবে, সুতরাং এটাকে যদি আমি ডেবিট করতে, একবার যদি আমি এটাকে ডেবিট করি, এবার এই জিনিসটা ভালো করে বুঝবে, এটা অনেকে ভুল করে। কি বলেছিলাম দেখো, ওই জন্য আমি বলি কারেক্ট এন্ট্রি আর রং এন্ট্রি পাশাপাশি রেখে করবে, তাহলে এই ভুলটা হবে না। আমার কারেক্ট এন্ট্রি কি, এনস অ্যাকাউন্টকে ডেবিট করা, উল্টো দিকে কি আছে সেটা আমার বলেনি, আমার সে নিয়ে মাথা ব্যথাও নেই, এটা আমার ওয়ান সাইডেড এরর। আমার দায়িত্ব হচ্ছে এনস অ্যাকাউন্টকে ডেবিট করা, ওরা ভুল করে কি করেছে, এনস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে, তাহলে আমার প্রথম দায়িত্ব এই ভুলটাকে ঠিক করা। এই ভুলটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে কি করব, এটা ক্রেডিট করেছে এটাকে আমি ডেবিট করব, সুতরাং আমি একবার এনস অ্যাকাউন্টকে ডেবিট করলাম, এটা হচ্ছে আমি ভুলকে ঠিক করলাম। আমি অ্যামাউন্টটা দিয়ে বলি আরো সুবিধা হবে, অ্যামাউন্ট ছিল আমার 1000, আমার উচিত ছিল 1000 এনস অ্যাকাউন্টকে ডেবিট করা, কিন্তু আমি ভুল করে করেছি 1000 এনস অ্যাকাউন্টকে ক্রেডিট, তাহলে আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই ভুলটাকে ঠিক করা, এটাকে আমি এখন চাপা দিয়ে রাখছি। এই যখন 1000 টাকাটাকে আমি ঠিক করতে যাব তখন আমি কি করব, এনস অ্যাকাউন্টটাকে ডেবিট করব, এনস অ্যাকাউন্টটাকে আমি ডেবিট করলাম, এখন আমার বইতে কি পরিস্থিতি এলো, এনস অ্যাকাউন্ট ডেবিট 1000, এনস অ্যাকাউন্ট ক্রেডিট 1000, এটার কোনো মানে হয়, এনস অ্যাকাউন্ট ডেবিট 1000 টু এনস অ্যাকাউন্ট 1000, এটার তো কোনো ভ্যালুই নেই, এটা দুটোই কেটে গেল, তার মানে আমাকে আর আমার পরের দায়িত্বটা কি, এনস অ্যাকাউন্টকে ডেবিট করা, যেটা আমার ঠিক দায়িত্ব, সুতরাং আমাকে আরো একবার এনস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। এবার এইরকম ভাবে দুবার এনস অ্যাকাউন্ট লিখলে তো দেখতে খারাপ লাগে, সেই জন্য একবারই তুমি লিখবে এনস অ্যাকাউন্ট ডেবিট 2000 টু, অন্যদিকে কিছু পাচ্ছ না যখন, টু সাসপেন্স অ্যাকাউন্ট। ব্যাপারটা বোঝাতে পারলাম, সাসপেন্স অ্যাকাউন্ট 2000, ঠিক আছে। তাহলে আরো একবার আমি বলে দিচ্ছি,
এনস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স ভুল করে ওরা ক্রেডিট ব্যালেন্স হিসাবে লিখে দিয়েছিল। তার মানে ওরা ভুল এন্ট্রিটা করেছিল টু এনস অ্যাকাউন্ট, আর আমার ঠিক এন্ট্রি হওয়া উচিত এনস অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমাকে প্রথমে এনস অ্যাকাউন্টটাকে কাটতে হবে। যখন আমি এটাকে কাটবো তখন পুরো বিষয়টা নীল হয়ে গেল, আমার আর কোনো রকম বইতে এনস অ্যাকাউন্ট নেই। তার মানে এখন আমাকে একটা নতুন এনস অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে, সেই জন্য আমি আরও একবার এনস অ্যাকাউন্টকে ডেবিট করলাম। সুতরাং আমার আলটিমেট জার্নালটা কি এলো? এনস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। অ্যামাউন্ট আমার কত হচ্ছে? 2000। এই এন হচ্ছে তোমার কাছে মানে বিজনেসের কাছে একজন ডেটার, ঠিক আছে? ডেটার বলেই তার ডেবিট ব্যালেন্স রয়েছে। এবার আসছি নেক্সট, অর্থাৎ লাস্ট যে এন্ট্রিটা সেটা, এটা খুবই একটা ভাইটাল এন্ট্রি, এটা খুব ভালো করে বুঝবে। এই এন্ট্রিটার অনেকগুলো পার্ট আছে, দেখো। আ চেক অফ ₹6192 রিসিভ ফ্রম এস দাস, অর্থাৎ এস দাস বলে একটা পার্টি আছে যার থেকে তুমি একটা চেক রিসিভ করেছো। আমি নামগুলো লিখছি। একজনের নাম হচ্ছে এস দাস, যার থেকে তুমি চেক পেয়েছো। বিজনেস চেক পেয়েছে এস দাসের থেকে, তার মানে এস দাস কি? এস দাস নিশ্চয়ই ডেটার, সেই জন্যই চেক দিয়েছে, না হলে কেন শুধু শুধু টাকা দিতে যাবে? তাহলে চেক পেয়েছে। এবার বিজনেস কি করেছে? আচ্ছা, শুধু চেক পায়নি, ওকে আবার ডিসকাউন্টও অ্যালাউ করেছে। চেক কত টাকার? 6192। একে আবার কি দিয়েছে? ডিসকাউন্টও দিয়েছে, ডিসকাউন্টও অ্যালাউ করেছে একে। ডিসকাউন্ট কত টাকার অ্যালাউ করেছে? 92 টাকা, 92। এবার কি করেছে? যে চেকটা পেয়েছে সেটা আবার এন্ডোর্স করেছে টু পি ঘোষ। এই যে চেকটা, এই চেকটা আবার পি ঘোষকে এন্ডোর্স করেছে, ঠিক আছে? এন্ডোর্স করেছে মানে কি? পি ঘোষ ক্রেডিটর, বিজনেসের কাছ থেকে টাকা পাবে, সেই জন্যই ডেটারের কাছ থেকে যে চেকটা পেয়েছে সেই চেকটা আবার তার ক্রেডিটরকে টাকা পরিশোধ করার জন্য দিয়ে দিয়েছে। সেটা কত টাকা? 7000 টাকা। অর্থাৎ সেই চেকটা ওকে দিয়েছে 7000 টাকা ইন ফুল সেটেলমেন্ট। এবার কি হয়েছে? দ্য চেক ওয়াজ ফাইনালি ডিজনার্ড বাট নো এন্ট্রিজ। আচ্ছা, দ্য চেক ওয়াজ ফাইনালি ডিজনার্ড বাট নো এন্ট্রিজ ওয়্যার মেড। এবার এই যে চেকটা ফাইনালি যখন পি ঘোষ এই চেকটা ব্যাংকে ভাঙাতে গেছে, এই চেকটা ভাঙিয়ে 7000 টাকা নিতে গেছে, তখন ব্যাংক বলছে এই চেকটা ডিজনার হয়ে গেছে, সুতরাং চেকটা থেকে আর কোনো রকম টাকা পাবে না। মানে এই যে তোমার টোটাল ট্রানজাকশনটা হলো, এই টোটাল ট্রানজাকশনটাই তোমার বাতিল হয়ে যাবে। মানে ভালো করে ভেবে দেখো, তুমি যখন এস দাসের থেকে চেক পেয়েছিলে তখন কি জার্নাল করেছিলে? এস দাস তোমার কাছে ডেটার, তুমি এর থেকে টাকা পেয়ে যাচ্ছ মানে একে কেটে দেবে। তাহলে কি লিখেছিলে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস দাস, ঠিক আছে? আবার ওর থেকে শুধুমাত্র টাকাই পাওনি, ওকে একটা ডিসকাউন্টে অ্যালাউ করেছিলে, তো সেটা ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স তোমার। তুমি ওর থেকে কম টাকা পাচ্ছ মানে তোমার তো এক্সপেন্স। তাহলে ব্যাংকেও টাকা দিয়েছিল কত? 6192। তুমি ওকে ডিসকাউন্ট দিয়েছো 6100, তুমি ওকে ডিসকাউন্ট দিয়েছো শুধু 92। তাহলে ওর থেকে টোটাল তুমি পেতে কত? ওর থেকে তুমি পেতে 6284, ঠিক আছে? এই টাকাটা পেতে, কিন্তু তুমি ওকে ডিসকাউন্ট দিয়ে ওর থেকে পেয়েছো এই টাকাটা। এবার তুমি যখন এই চেকটা পেয়েছো, এই চেকটা কি করেছো? একজনকে এন্ডোর্স করেছো। যখন ক্রেডিটারকে এন্ডোর্স করছো তখন কি জার্নাল করছো? তোমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, অবশ্যই তুমি একদম ব্যাংক বলে লিখে দিলে, আর তোমার ক্রেডিটারও কমে যাবে, মানে পি ঘোষ কমে যাবে। পি ঘোষ যখন ছিল তখন ক্রেডিট হয়েছিল, এখন কমে যাচ্ছে মানে ডেবিট হয়ে যাচ্ছে। আবার পি ঘোষকে তুমি ফুললি সেটেলমেন্ট করে দিচ্ছ। এখানে একটা কথা বলা আছে, ইন ফুল সেটেলমেন্ট। ইন ফুল সেটেলমেন্ট কথাটা তখনই থাকে যখন কিছু টাকা ওরা ছাড় দেয়, যখন ডিসকাউন্ট রিসিভ করানোর থাকে। তাহলে তুমি এটা বলতেই পারো যে পি ঘোষের থেকে একটা ডিসকাউন্ট পেয়েছো। কত টাকা পেয়েছো সেটা এখানে বলা নেই, সেটা তুমি যখন জার্নাল করবে তখন ব্যালেন্স করে বেরোবে। তো এখানে সেরকম কোনো রকম ইনফরমেশন দেওয়া নেই। এবার তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমি আরও একবার বলে দিচ্ছি, এটা এই এন্ট্রিটার মধ্যে অনেক কিছু আছে। প্রথমে এস দাসের থেকে একটা চেক পেয়েছিলে, সেই চেকটা তুমি ডিসকাউন্ট অ্যালাউ করে পেয়েছিলে, আবার সেই চেকটা তুমি একজনকে দিয়েছিলে, তোমার একজন ক্রেডিটারকে এন্ডোর্স করেছিলে। ক্রেডিটার যখন ব্যাংকের কাছে গেছে তখন ব্যাংক বলছে চেকটা ডিজনার্ড।
তখন তুমি যখন চেকটা পেয়েছিলে তখন জার্নাল করেছিলে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, when check was received, চেকটা যখন পাওয়া হয়েছিল তখন জার্নাল করেছিলে এটা। আবার চেকটা যখন এন্ডোর্স করেছিলে, when check endorsed to P ঘোষ, তখন জার্নাল হয়েছিল এটা। এবার চেকটা যখন বাতিল হয়ে যাচ্ছে তখন এই পুরো আমার যে ট্রানজাকশন, এই পুরো ট্রানজাকশনটাই মানে এই সমস্ত এন্ট্রিরই কোনো ভ্যালু থাকবে না। তার মানে এই এন্ট্রিগুলো সব ভুল, এগুলোকে আমায় ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে। কিভাবে রেকটিফাই করব দেখো, তোমার যখন কোনো রকম চেক ডিজনার হয়ে যাবে তখন তুমি যার থেকে চেকটা পেয়েছিলে সে আবার ফিরে আসবে। মানে তুমি চেকটা পেয়েছিলে এস দাসের থেকে, এস দাস আবার ফিরে আসবে, ফিরে আসবে মানে এস দাস তোমার ডেটার হিসাবে আবার ট্রিট হবে। ঠিক আছে, তাহলে আমি এস দাসকে আবার ডেবিট করে দিলাম কত টাকা দিয়ে, 6284 টাকা দিয়ে। এরপরে দেখো, তুমি যে এস দাসকে ডিসকাউন্টটা দিয়েছিলে এই ডিসকাউন্টটা আর কোনো ভ্যালু থাকবে? কোনো ভ্যালু থাকবে না। তার মানে এই ডিসকাউন্টটাকে তোমায় কেটে দিতে হবে। টু ডিসকাউন্ট অ্যালাউ করে দিলাম আমি কত টাকা, 92 টাকা। এবার তুমি ক্রেডিটারকে টাকাটা পে করে দিয়েছিলে, ক্রেডিটার তো টাকা পায়নি, তাহলে ক্রেডিটার কি আর বলবে না যে তোমায় টাকা দিতে হবে না? তাহলে তোমার ক্রেডিটারও আবার ফিরে আসবে। তার মানে আবার কি হবে, 2P ঘোষ, ক্রেডিটার যেমন ছিল সেরকম আবার ফিরে আসবে 7000 টাকা। ঠিক আছে, আর ক্রেডিটারও তোমাকে একটা ডিসকাউন্ট দিয়েছিল যে না তুমি এত টাকা ছাড় নিতে পারো, সেই ছাড়টারও আর কোনো রকম ভ্যালু থাকবে না। যখন তুমি ছাড়টা পেয়েছিলে তখন করেছিলে ডিসকাউন্ট রিসিভ, আর এখন যখন ছাড়টা নেই তোমার কাছে তখন তুমি ডিসকাউন্ট রিসিভটাকে ডেবিট করে দেবে। এবার এই ব্যালেন্সটা, এই অ্যামাউন্টটা কত হবে সেটা ব্যালেন্স করে বের করতে হবে। এই অ্যামাউন্টটা হচ্ছে তোমার 808। সুতরাং পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম যে ডিসকাউন্টটাও ক্যান্সেল হয়ে যাবে, সাথে দুটো ডিসকাউন্টই তোমার ক্যান্সেল হয়ে যাবে। তুমি যখন ডেটারকে ডিসকাউন্ট অ্যালাউ করেছিলে সেটাও ক্যান্সেল হয়ে যাবে, যখন ক্রেডিটার তোমাকে ডিসকাউন্ট অ্যালাউ করেছিল সেটাও ক্যান্সেল হয়ে যাবে। আবার তোমার ডেটার যেমন ছিল তেমনই ফিরে আসবে, ক্রেডিটার যেমন ছিল তেমনই ফিরে আসবে। এবার এটাকে আমরা ফ্রেশ করে জার্নালটা করে নেব। তো জার্নালটা কি হবে, এস দাস অ্যাকাউন্ট ডেবিট 6284, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভ ডেবিট লিখেছি কিন্তু ডিসকাউন্ট রিসিভ তো নমিনাল নেচার, সুতরাং পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 808, টু ডিসকাউন্ট অ্যালাউ তো বলা যাবে না, 2 পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট 92, আর 2P ঘোষ 7000। তো এখানে তুমি ব্র্যাকেটে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি এটা ডিসকাউন্ট রিসিভ, এটা ডিসকাউন্ট অ্যালাউ। তো এই অঙ্কটাতে আর তোমাদের কি করতে বলেছে, সাসপেন্স অ্যাকাউন্টটা ওপেন করতে বলেছে। তো এই অ্যাকাউন্টটা ওপেন করা এমন কিছু ব্যাপার নয়, তুমি এখানে যে জার্নালগুলো করেছো এবং তার মধ্যে সাসপেন্স অ্যাকাউন্ট রয়েছে জাস্ট সেগুলোকে পোস্ট করে দেবে। তো এই প্রথম জার্নালটাই কি রয়েছে, পিএল অ্যাডজাস্টমেন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট টু মোটর কার অ্যাকাউন্ট। তাহলে এটা তুমি কি লিখবে, বাই পিএল অ্যাডজাস্টমেন্ট, বাই পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে এটা কোন পারপাসে সেটাও লিখে দেবে, রিপেয়ার্স কত টাকা, 1600। ঠিক আছে, নেক্সট পিএল অ্যাডজাস্টমেন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার সেলস পারপাসে, তো এটাকেও তুমি লিখবে বাই পিএল অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে তোমার সেলস পারপাসে, এটা কত 720। এবার তোমার কি আসছে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে তুমি একটা ডিসকাউন্ট রিসিভ করেছিলে, তো এখানে তুমি লিখে দেবে 2 পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট কত টাকা রিসিভ করেছিলে, 800 টাকা। এর পরের এন্ট্রিটা কি আছে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তো এটাও সেম অ্যাজ ভাবে তোমাকে পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখতে হবে। তো এটাও তুমি ডিসকাউন্ট রিসিভের জন্য পেয়েছিলে, এটা লিখে দেবে। আর এটা কিসের জন্য পেয়েছিলে, পারচেজ অ্যান্ড পারচেজ রিটার্ন, এটা তোমার কত টাকা, এটাও মেবি 800, হ্যাঁ এটা হচ্ছে তোমার 800 টাকা। আর কি ছিল পরেরটা দেখো, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট, এখানে কোনো সাসপেন্স অ্যাকাউন্ট নেই। তারপরেরটা আছে এন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, তার মানে এখানে হবে বাই এন্স অ্যাকাউন্ট, এটা একসাথে না লিখে আলাদাও লিখতে পারো, এরকম করতে পারো,
PL অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট পারচেজ বলে 400 আর 2 PL অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট পারচেজ রিটার্ন বলে 400। তো আর তো কিছু এন্ট্রি নেই, লাস্টেরটাতে কোনো রকম সাসপেন্স অ্যাকাউন্ট নেই, সুতরাং সাসপেন্স অ্যাকাউন্টে আসবে না। এবার আমরা এটাকে ক্লোজ করে দেব। এটা হচ্ছে আমার 4320, আর এদিকটা হচ্ছে আমার ব্যালেন্স করলে 2720। এটাই হচ্ছে যে ডিফারেন্সটা হয়েছিল, ডিফারেন্স ইন বুকস, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যে ডিফারেন্সটা হয়েছিল সেটা এটাই হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে সাসপেন্স অ্যাকাউন্টটা দেখিয়ে ক্লোজ করে দেবে। তো এই অঙ্কটা একটা ইয়ারের অঙ্ক ছিল এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ 7খানা জার্নাল এন্ট্রি করতে বলেছে, তার সাথে সাসপেন্স অ্যাকাউন্টও দেখাতে বলেছে এবং যে এন্ট্রিগুলো ছিল সেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা সকলেই এন্ট্রিগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে বা অন্য কোনো রকম এন্ট্রি নিয়ে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করে জানাতে পারো। তো ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।